বন্ধুরা, গত 40 বছর ধরে সমগ্র ভারতবাসী যার জন্য অপেক্ষায় ছিল, অবশেষে সেটা এখন হতে চলেছে। আর এটাকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে বড় আনন্দের খবর বললেও ভুল হবে না। ভাবুন তো, এত বড় খবর এখনো পর্যন্ত বাংলার কোনো নিউজ মিডিয়া বলেনি, কোনো ডিফেন্স সূত্র ফাঁস করেনি, এমনকি বিদেশি সংবাদপত্রও নয়। এই খবরটা ঘোষণা করেছেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি নিজে। আর বিশ্বাস করুন, এই খবরটা শোনার পর যদি আপনার বুক গর্বে ভরে না ওঠে, তাহলে আমি বলবো আপনি সত্যিকারের ভারতীয় নন। বন্ধুরা, এখন নিশ্চয়ই ভাবছেন আমি শুধু নাটকীয় ভূমিকা তৈরি করতে থাকবো নাকি খবরও বলবো। সবটা বলবো, সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন আপনাদের শোনাই সেই অভূতপূর্ব আনন্দ সংবাদ। বন্ধুরা, এটা কোনো লুকোনো তথ্য নয়। ভারতের যে সবচেয়ে বড় দুর্বলতা ছিল নিজস্ব জেট ইঞ্জিন না থাকা। ভারত গত 20 বছরে নিজেদের যুদ্ধ বিমান তেজস তৈরি করেছে, কিন্তু দুঃখের বিষয় এই বিমানটির ইঞ্জিন আমরা নিজস্বভাবে বানাতে পারিনি। ফলে বাধ্য হয়ে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের F404 ইঞ্জিন কিনতে হয়েছে। এবং এখানেই শুরু হয়েছে আসল সমস্যা, কারণ আমেরিকা যখন খুশি শিপমেন্ট দেরি করে দেয়, ফলে যুদ্ধ বিমান তৈরির কাজ থমকে যায়। বাস্তব চিত্রটা আরও ভয়ঙ্কর। হ্যালের ফ্যাক্টরিতে বর্তমানে 35টিরও বেশি তেজস যুদ্ধ বিমান রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইঞ্জিন না থাকায় সেগুলোকে আকাশে তোলা যাচ্ছে না। এই দেরির কারণে ভারতীয় বায়ুসেনাকে এখনও চালাতে হচ্ছে 60 বছর পুরনো MiG-21 বিমান, যে বিমানগুলো 1960-এর দশকে তৈরি হয়েছিল। সেই বিমানের ওপরেই আজও ভারতের বহু পাইলটের জীবন নির্ভর করছে। বন্ধুরা, আসুন একবার কিছু পরিসংখ্যান দেখি। শুধু গত 10 বছরেই 50টির বেশি MiG-21 দুর্ঘটনার কবলে পড়েছে। গড়ে প্রতি মাসেই অন্তত একটি মিগ ভেঙে পড়ছে, যা একেবারেই ভয়াবহ। তাহলে বুঝতেই পারছেন নিজস্ব জেট ইঞ্জিন ভারতের কাছে কতটা জরুরি ছিল। এবং আজ অবশেষে সেই ইতিহাস তৈরি হতে চলেছে। ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলীরা এমন এক ইন্ডিজিনাস জেট ইঞ্জিন তৈরি করতে চলেছে যা কেবল তেজস নয়, ভবিষ্যতের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট মানে অ্যামকাতেও ব্যবহার করা যাবে। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, এত বছর পর এই জেট ইঞ্জিন আসলে ভারতের জন্য কি বদল আনবে? আমাদের বায়ুসেনা কি এখন সত্যি আত্মনির্ভর হয়ে উঠবে? আর এই সাফল্য কি ভারতের প্রতিরক্ষা শিল্পকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? কিন্তু বন্ধুরা, যদি আমাদের নিজেদের ইঞ্জিন থাকতো, তাহলে আজ বায়ুসেনাকে ডজন ডজন নতুন তেজস যুদ্ধবিমান দেওয়া যেত। আর সেই পুরনো মৃত্যুফাদ MiG-21-এর হাত থেকে আমাদের পাইলটদের মুক্তি মিলত, এবং সেটা অনেক আগেই হতো। এটা নয় যে ভারত চেষ্টা করেনি। আমরা কাবেরী ইঞ্জিন বানানোর চেষ্টা চালিয়েছি প্রায় 30 বছর ধরে, কিন্তু বাস্তবতা হলো এখনো পর্যন্ত সফল হয়নি। ভারত অনেক ক্ষেত্রে বিশ্বে অগ্রণী হয়েছে, মহাকাশ প্রযুক্তি, নিউক্লিয়ার শক্তি, এমনকি মিসাইল টেকনোলজিতেও। কিন্তু একটি জায়গায় সব সময় পিছিয়ে ছিলাম, সেটা হলো জেট ইঞ্জিন তৈরি। এখন ভাবুন কতটা কঠিন কাজ এটা। আজ পর্যন্ত গোটা পৃথিবীতে মাত্র 5টি দেশ নিজস্ব যুদ্ধবিমানের জেট ইঞ্জিন বানাতে পেরেছে: ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া আর চায়না। ভারত হবে 6ষ্ঠ দেশ, এবং অবশেষে সেই অপমানের দাগ আমরা মুছে ফেলতে চলেছি। এই রিপোর্টটি একবার ভালো করে দেখুন। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ইতিমধ্যেই ঘোষণা করেছেন ভারত ফ্রান্সের বিখ্যাত কোম্পানি সাফরানের সঙ্গে একটি যৌথভাবে যুগান্তকারী ডিল করছে। এখন ভারত ও সাফরান একসঙ্গে তৈরি করবে একটি অত্যন্ত শক্তিশালী জেট ইঞ্জিন। এবার প্রশ্ন হলো, এই ইঞ্জিন আসলে কতটা শক্তিশালী হতে চলেছে? এর থ্রাস্ট হবে 120 কিলো নিউটনেরও বেশি, যা এতটাই শক্তিশালী যে সহজেই একটি স্টেলথ যুদ্ধবিমান আকাশে উঠতে পারবে। তুলনা করে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। রাফায়েল, F-16 বা তেজসের মতো নন স্টেলথ বিমানের জন্য যেখানে 90 থেকে 105 কিলো নিউটন থ্রাস্ট যথেষ্ট, সেখানে স্টেলথ বিমানের জন্য ন্যূনতম প্রয়োজন অন্তত 120 কিলো নিউটন। আর যদি সেটা সিঙ্গল ইঞ্জিন স্টেলথ ফাইটার হয়, তাহলে দরকার হয় প্রায় 140 কিলো নিউটনের থ্রাস্ট। বোঝাই যাচ্ছে স্টেলথ যুদ্ধবিমানকে আকাশে তুলতে কতটা ভয়ঙ্কর শক্তি ইঞ্জিন লাগে। আর সেই পাওয়ারের ইঞ্জিন এখন ভারত ফ্রান্সের সহযোগিতায় তৈরি করতে যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইঞ্জিন কেবল তেজস বা তেজস মার্ক 2 এর জন্য নয়। এর আসল লক্ষ্য হচ্ছে অ্যামকা বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, যা ভারতের ভবিষ্যতের 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এবং বায়ুসেনার আগামী দিনের মেরুদণ্ড। আমরা চাই না অ্যামকার ভবিষ্যৎ যেন তেজসের মতো বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরশীল হয়ে পড়ে।
আর এখন সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু এখানেই অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে নিজেরা কেন বানাচ্ছি না, কেন বিদেশিদের সাহায্য নিচ্ছি? বন্ধুরা, উত্তরটা সোজা। ভারত যদি একেবারে একটা জেট ইঞ্জিন বানাতে চায় তাহলে অন্তত 2040 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এর জন্য যে টেকনোলজি দরকার তার নাম হলো অ্যাডভান্সড মেটালার্জি, যেখানে হাই টেম্পারেচারে সুপার অ্যালয়, হিট রেজিস্ট্যান্স সিস্টেম আর টারবাইন ব্লেডের আলট্রা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং জড়িত। এই টেকনোলজি এতটাই জটিল যে এমনকি চীনও একে আয়ত্ত করতে গিয়ে হিমশিম খেয়েছে। তারা সারা পৃথিবী থেকে টেকনোলজি চুরি করেছে, গুপ্তচর বৃত্তি করেছে, রাশিয়া ও ইউক্রেন থেকে ইঞ্জিনিয়ারিং জ্ঞান জোগাড় করেছে, তবুও বহু বছর পর গিয়ে মাত্র কিছুটা অগ্রগতি করতে পেরেছে। বাস্তব হিসেব কষলে দাঁড়ায়, ভারত যদি একেবারে শূন্য থেকে শুরু করে তাহলে শুধু প্রস্তুতি নিতেই সময় লাগবে প্রায় 2030 সাল পর্যন্ত। এরপর আসল ইঞ্জিন তৈরি করতে আরও 5 থেকে 8 বছর, মানে সব মিলিয়ে 2038 থেকে 40 সালের আগে ভারতীয় জেট ইঞ্জিন হাতে পাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু বন্ধুরা, ভারত এত দীর্ঘ অপেক্ষা করার মতো বিলাসিতা করতে পারে না, কারণ আমাদের সামনে এখনই দরকার একটি শক্তিশালী স্টেলথ কেপেবল ইঞ্জিন, যা সরাসরি বায়ুসেনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখানেই আসে ফ্রান্স ফ্যাক্টর। বর্তমানে ফ্রান্স ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। তাদের হাতে আছে সেই টপ সিক্রেট মেটালার্জি টেকনোলজি, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। আর এখানেই শুরু হচ্ছে ক্রু টেকনোলজি ট্রান্সফার, যেখানে ভারত বিনিয়োগ দেবে, নিজের কিছু প্রযুক্তি শেয়ার করবে, আর ফ্রান্স দেবে তাদের গোপন মেটালার্জি ও ডিজাইন জ্ঞান। ফলাফল হবে একেবারে পূর্ণাঙ্গ সহযোগিতা। এবার আসি খরচ এবং সংখ্যা নিয়ে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার। এর আওতায় তৈরি হবে প্রায় 350 থেকে 400টি ইঞ্জিন। শুধু ভারতীয় বায়ুসেনা নয়, নৌবাহিনীও ভবিষ্যতে এক্সপোর্ট ফাইটার জেটেও এগুলো ব্যবহার করা যাবে। ফলে এর দীর্ঘমেয়াদী ভ্যালু দাঁড়াতে পারে 20 বিলিয়ন ডলারেরও বেশি। টাইমলাইনও স্পষ্ট, 2028 থেকে 2029 সালের মধ্যেই প্রথম ইঞ্জিন হাতে আসবে এবং 2030 সালের মধ্যে ভারতীয় যুদ্ধবিমানে নিয়মিতভাবে ব্যবহার শুরু হয়ে যাবে। বন্ধুরা, এবার আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকেও তাকানো দরকার। আমেরিকা এতে খুশি হবে না, কারণ ভারত এতদিন তাদের ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল। এবার তাদের মনোপলি ভেঙে যাবে। চীন পড়বে আরও বড় চিন্তায়, কারণ তারাও এখনও রাশিয়ার ইঞ্জিনের উপর নির্ভরশীল। ভারত যদি আগে এগিয়ে যায় তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে, আর রাশিয়া হয়তো মিশ্র প্রতিক্রিয়া দেখাবে। একদিকে ভারত তাদের ইঞ্জিন কম কিনবে, কিন্তু অন্যদিকে ভারত আরও শক্তিশালী হলে রাশিয়ার উপর চাপও কমবে। শেষ পর্যন্ত বিষয়টা স্পষ্ট, এটা শুধু একটা ইঞ্জিন নয়, বরং ভারতের প্রতিরক্ষা শিল্পের গেম চেঞ্জার। কারণ এই এক ধাপের মাধ্যমেই ভারত প্রবেশ করছে সেই এক্সক্লুসিভ ক্লাবে, যেখানে হাতে গোনা কয়েকটি দেশই নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে সম্পূর্ণ নিজস্ব ইঞ্জিনে চালাতে পারে। বন্ধুরা, আমি আপনাদের পরবর্তীতে আপডেটে জানাতে থাকবো যে এই ইঞ্জিনের কোথায় টেস্ট হচ্ছে, কতদূর কাজ এগিয়েছে, প্রথমবার কোন বিমানে বসানো হবে, আর কবে আকাশে উঠবে সেই ভারতীয় স্টেলথ ফাইটার। তাই যারা ভারতের এই ঐতিহাসিক যাত্রার সঙ্গী হতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি অল করে দেবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ইঞ্জিন ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং ভারত ও ফ্রান্সের এই জোট বিশ্ব রাজনীতির মানচিত্রকে কতটা প্রভাবিত করতে চলেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।